দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি সপ্তাহের আলোচিত বিষয় নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় সচিবালয়ে আগুন, দুর্ঘটনা না নাশকতা। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব। শহীদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, সচিবালয় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর মধ্যে অন্যতম, যেখানে বুধবার রাতে লাগা আগুনের উৎস এখনও অজানা। তবে রাজনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কেউ কেউ বলেছেন এর পিছনে রয়েছে ষড়যন্ত্র। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তদন্ত শেষ হওয়ার আগে এই বিষয়টি নিশ্চিত করে বলা যাবে না। জনাব আবু আলম শহীদ খান, আপনার কি মনে হচ্ছে এই লাগা আগুনের পিছনে? আসলে আমার ব্যক্তিগতভাবে মনে করার তো কোনো কারণ নেই, মানে কোনো কিছু নেই। কারণ হলো যে আপনার যে সরকার যেটা বলেছে, আপনি যেটা বললেন যে কতিপয় উপদেষ্টা বা রাজনৈতিক দলের কোনো নেতা এটার মধ্যে ষড়যন্ত্র, ফেসিবাদের দোসরদের ভূত দেখার চেষ্টা করছেন বা চিন্তা করছেন, করতে পারেন। ওনারা হয়তো আমার চেয়ে বেশি জানেন, বোঝেন, এটা তাদের যোগ্যতা হতে পারে। আমার আসলে এই বিষয়ে দুর্ঘটনা নাকি নাশকতা, এই বিষয়ে আমার যে কোয়ালিফিকেশনস এটা এরকম নাই যে আমি এখনই ওই ভিডিওতে ছবি দেখে বা আপনাদের সংবাদ মাধ্যমে যা কিছু প্রচার হয়েছে বা পত্রপত্রিকায় যা লেখা হয়েছে ওটা থেকে একটা রিমার্ক করতে পারবো। এই রেসপন্স করার যোগ্যতা আমার নাই। বাট এই যোগ্যতা আমার আছে যে আমি বলতে পারবো যে কোনো বিষয়ে যারা তদন্ত করবেন, যোগ্য মানুষ, যারা বিশেষজ্ঞ, ফায়ার সার্ভিস আছে, অন্যান্য ডিপার্টমেন্ট আছে, যে সিআইডি আছে, পুলিশের ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট আছে, তো তারা তদন্ত করে আগুনের উৎস, আগুন কীভাবে লেগেছে, এসব বিষয়ে তারা তদন্ত করে একটা রিপোর্ট দেবেন। সেই রিপোর্টের ভিত্তিতে আমরা পরে আলাপ আলোচনা করতে পারি। এরপরও এই তদন্তের বাইরেও সচিবালয়ে অনেক সিসি ক্যামেরা আছে, এমনকি নাইট ভিশন ক্যামেরাও আছে সচিবালয়ে। 100-র বেশি নিরাপত্তা বাহিনীর লোকেরা, মানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সচিবালয়ে পাহারা দেন। ছুটির দিন ছিল, সো নিশ্চয়ই কোনো না কিছু। এবং সচিবালয়ের আশেপাশে এটিএম বুথগুলো আছে যেগুলোতে আপনার ক্যামেরা আছে। সো আমাদের এই অপেক্ষা করতে হবে, আমাদের জানতে হবে যে আসলে কি ঘটেছিল। অযথা আমরা একটা জিনিস বলে দিব তদন্তের আগেই, আমি মনে করি ওই বলাটা, ওইভাবে রেসপন্স করাটা খুব যৌক্তিক না এবং রেসপন্সিবল কমেন্ট হয় না এগুলো। কিন্তু তারপর যে বিষয়গুলো বারবার সামনে আছে, যদিও তদন্তকারী সংস্থা তারা তদন্ত করছে, তাদের রিপোর্ট আমরা এখনও ওইভাবে সামনে দেখিনি। কিন্তু এর আগে এই যে বিষয়টা নিয়ে ষড়যন্ত্র কিংবা আরও যে বিষয়গুলো সামনে চলে আসছে, এটা কি তদন্তের উপর কোনো ধরনের প্রভাব বিস্তার করবে না? প্রভাব বিস্তার করতে পারে, আবার নাও করতে পারে। যদি এটা প্রধান উপদেষ্টা বলতেন, অথবা আগে প্রধানমন্ত্রী বলে ফেলতেন, বা স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্রমন্ত্রী যদি বলে ফেলেন, বা হাইকোর্টের চিফ জাস্টিস যদি কিছু বলে ফেলেন, মানে বা সেনাবাহিনী প্রধান যদি বলে ফেলেন, তখন এগুলোর প্রভাবটা বেশি পড়বে। এখন আপনি যারা এইটা নিয়ে আলোচনা করছে তারা যে খুব প্রভাবিত করতে পারবে বলে আমার মনে হয় না। বাট এটা করাটাই হলো মানে ঠিক না। আপনি তদন্ত কমিটি যেহেতু করেছেন, যারা সরকারে আছেন তারা তো কোনো মন্তব্য করতেই পারেন না, কারণ সরকারে আপনি আছেন, আপনারা তদন্ত কমিটি করেছেন, উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে, এবং তখন আপনি যে এক্স হ্যান্ডেল অথবা টুইট, মানে এগুলো এখন পপুলার সোশ্যাল মিডিয়া, এবং এগুলো আপনি ব্যবহার করবেন, খুব ঠিক আছে। কিন্তু ওখানে আপনাকে রেসপন্সিবল ওয়েতে আপনার মতামত ব্যক্ত করতে হবে, যাতে কেউ বলতে না পারে যে অমুক সরকারের অমুক লোক বা উনি এইটা প্রভাবিত করার জন্য এই মন্তব্য করেছে, এবং পরের দিকে হয়তো সত্যি ঘটনাকেও মানুষ মনে করবে যে এটা বানানো তদন্ত। সেই কারণে আমাদেরকে সাবধান হতে হবে। এটা আমরা অনেক দিন ধরে দেখছি, এই ধরনের প্রবণতা। সবসময় একটা কিছুর মধ্যে ষড়যন্ত্র খোঁজা, ভূত খোঁজা, ট্যাগ লাগানো। মানে আগে কি ট্যাগ লাগানো হতো, যে 16 বছর আমরা কি দেখতাম, যে কোনো ঘটনার পিছনে আপনি জঙ্গি আছে, অথবা জামাতে ইসলাম আছে, শিবির অথবা বিএনপি, মানে যারাই বিরোধী দলে আছে বা দেশদ্রোহী, চেতনা বিরোধী, এই সমস্ত ট্যাগিং করে দিতাম। এখন আমরা নতুন ট্যাগ অভ্যস্ত হয়ে যাচ্ছি। এখনকার ট্যাগটা হচ্ছে যে স্বৈরাচারের দোসর, হ্যাঁ, স্বৈরাচারের অপশক্তি, স্বৈরাচারের ভূত, এইসব ট্যাগ লাগাচ্ছি। তা আমরা তো এত বড় একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে রাজনৈতিক গণতান্ত্রিক সংস্কৃতিতে যে পরিবর্তন দেখতে চেয়েছিলাম
বা এখনও দেখতে চাই, সময় শেষ হয়নি। তো আমরা যে পরিবর্তনটা দেখতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে কাউকে কোনোভাবেই নিজের ইচ্ছা মতো রাঙিয়ে দেওয়া যাবে না, যার যার কথা তাকে বলতে দিতে হবে। যেসব কমিটি কাজ করবে, তন্ত্র কমিটি, উপদেষ্টা পরিষদ অথবা সংস্কার কমিটি, তাদেরকে কাজ করতে দেন। তাদের মধ্যে স্বৈরাচারের ভূত খোঁজার যেমন দরকার নেই, অথবা অন্য কোনো দলের ভূত খোঁজার দরকার নেই, অথবা তার অতীত বিশ্লেষণ করার দরকার নেই। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তো তারা রিপোর্ট দেওয়ার পরে আমরা আলাপ আলোচনা করি, এবং রিপোর্ট দেওয়ার পরে তো আপনি সমালোচনার দ্বার খোলা আছে, এবং আরও বিশেষজ্ঞ বাইরে আছেন, তারাই তো বাংলাদেশের বিশেষজ্ঞ না। ইচ্ছে করলে আমরা বিদেশ থেকেও এই ফায়ার বিশেষজ্ঞ যারা আছেন তাদেরকেও আনতে পারি। সুতরাং বিশেষজ্ঞ পর্যায়ে রিপোর্টটা পাওয়ার পরে ওই রিপোর্টটা পর্যালোচনা করা যেতে পারে, এবং ওই রিপোর্টে যদি কোনো সীমাবদ্ধতা থাকে, এখন বিডিআর হত্যাকাণ্ড নিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে না, তা আমরা সেটাও করতে পারি। কিন্তু তার আগেই সিদ্ধান্ত দিয়ে দেওয়া বা একটা সিদ্ধান্ত হওয়ার ব্যাপারে প্রভাবিত করার প্রচেষ্টা করা, এটা বোধহয় ঠিক হবে না। শুধু ভাই, যে বিষয়টা বারবার ঘুরে ফিরে সামনে আসছে যে এই অগ্নিকাণ্ডের ঘটনায় আর কি, যেমন ওখানে অনেক 8টি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল, আর আমাদের এক উপদেষ্টা উনি তো তার ফেসবুক স্ট্যাটাসে মন্তব্য করেছেন যে অলরেডি কিছু দুর্নীতিবাজ যারা তাদের অর্থনৈতিক অনিয়ম সেটা তদন্ত মানে আঘাত ছিল, সে বিষয়গুলো পুড়ে গেছে। তো সার্বিক দৃষ্টিতে এই বিষয়গুলো যখন সামনে চলে আসে তাহলে কি মনে হয়? দেখেন, সচিবালয়ের সবকটি মন্ত্রণালয় খুব গুরুত্বপূর্ণ। আমরা যে আণবিক শক্তি ব্যবহার করছি, যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছি, সেখানে দুর্নীতির বিশাল অভিযোগ আছে না? আমরা তো দাবি করছি, মানে কেউ দাবি করেন এখানে $6 বিলিয়ন বেশি দুর্নীতি হয়েছে। তো ওই মন্ত্রণালয়ে কাগজপত্র আছে না, ওইখানে কেউ গেল না কেন আগুন লাগাতে? মানে আপনি যদি মন্ত্রণালয় হিসেবে করেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে কি দুর্নীতি কম হয়েছে? আপনি টিকা কেনা থেকে শুরু করে নানান কাজে তো স্বাস্থ্য মন্ত্রণালয়ে কেউ আগুন লাগাতে গেল না কেন? তো দেখেন, আপনি ওইভাবে এটাকে যদি অ্যানালাইসিস করেন, তাহলে আপনি অ্যানালাইসিস করতে পারেন, হ্যাঁ দুর্নীতিবাদ যারা, তারা আমি এই কাজটা করছিলাম সেই জন্য আমাকে বাধাগ্রস্ত করার জন্য তারা করেছে। তো ধরেন আমরা আলোচনা করি, আমরা কি দুর্নীতি বের করতে চাই, একটা জিনিস নিয়ে আলোচনা করি, সে ওয়াসার একটা প্রজেক্টে দুর্নীতি হয়েছে, এটা নিয়ে আমরা কাজ করতে চাই। ওয়াসাকে একটা এক্সাম্পল দিলাম, এবং ওয়াসা সম্পর্কে অনেক কথা হয় যেহেতু। তাহলে এটার যে কাগজপত্র, তো ওয়াসার যে প্রজেক্ট ডকুমেন্ট কার কাছে থাকবে? মন্ত্রণালয় তো অবশ্যই আছে একটা কপি, ওয়াসার কাছে আছে। তারপরে আপনার যে এডিবি বা অন্য কোনো যে সহযোগী সংস্থা, তাদের সাথে যে চুক্তি, কোথায় থাকবে? ওয়াসাতে থাকবে। তারপরে যখন আপনি এগ্রিমেন্ট করলেন, কোথায় থাকবে? ওয়াসাতে থাকবে। আপনি টেন্ডার যখন ডকুমেন্ট তৈরি করেন, সেটার কপি মন্ত্রণালয়ে যাবে, কিন্তু তার মূল কপি, মানে তাদের আরও বেশি কপি ওয়াসাতে থাকবে। আপনি টেন্ডার ইভ্যালুয়েশন করছেন, ওয়াসাতে থাকবে। এডিবি ওয়ার্ল্ড ব্যাংক কী বলছে ইভ্যালুয়েশনে, ওয়াসাতে আছে। এরপরে ওয়াসার বোর্ড মিটিং হয়েছে, ওয়াসাতে আছে। তারপরে আপনি যদি মন্ত্রণালয়ে পাঠিয়ে থাকেন, মন্ত্রণালয় কী কী কোয়ারি করছিল সেটা ওয়াসার কাছে আছে। তারপরে যদি পারচেস কমিটিতে যায়, পারচেস কমিটি কী সিদ্ধান্ত হয়েছে, কী আলোচনা হয়েছে, ওটা ওয়াসার কাছে আছে। তারপরে যখন আপনি তাকে কাজটা দিচ্ছেন, মন্ত্রণালয় তো সরাসরি কোনো কাজ দেয় না। স্থানীয় সরকার মন্ত্রণালয় কোনো প্রজেক্ট সরাসরি ডিল করে না, প্রজেক্ট ডিল করে ওয়াসা, এলজিইডি, পাবলিক হেলথ ডিপার্টমেন্ট, সিটি কর্পোরেশন, পৌরসভা, নানান মানে অথরিটি আছে, আমার নানান সেন্টার আছে, গ্রোথ সেন্টার আছে যারা এগুলো করে, বা ইকোনমিক সেন্টার আছে, বা ফাইন্যান্সিয়াল সেন্টার আছে, তাদের কাছে সব কাগজ আছে। এখন এখানে আগুন লাগার পরে কি নষ্ট হতে পারে, মানে যে কাগজটা আমি পাবো না, সেটা পাবো না কি, যে আমাদের মন্ত্রণালয় পর্যায়ে যারা ভিত্তি পর্যায় থেকে উপর পর্যন্ত বা উপদেষ্টা পর্যন্ত অথবা মন্ত্রী পর্যন্ত, তারা যে নোটশিটে কিছু নোট লিখেছেন, সেইটার কপি ওয়াসার কাছে বা কোনো এজেন্সির কাছে থাকার কথা না, থাকতেও পারে। আমাদের দেশে কিন্তু আপনি জানেন, এবারে জার্নালিস্ট, আমাদের দেশে কোন জিনিস মানুষের হাতে চলে যায় না, যারা ইন্টারেস্টেড পার্টি তারা ওগুলো কপি করে নিয়ে যায়, তারপরে সেইভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করে। সুতরাং ওই নোটশিটের অংশটুকু বাদ দিয়ে বাকি সব কাগজ আপনি বের করতে পারবেন। এবং হ্যাঁ, এটাতে সময় লাগবে। কত সময় লাগবে? আপনার যদি মনে থাকে, বা আমরা যদি লিস্ট বানিয়ে রাখি, আমরা যদি ইমার্জেন্সি ভিত্তিতে এই ফাইলগুলোকে আবার সৃজন করতে চাই, ফাইল তো অনেক সময় হারিয়ে যায়, ফাইল অনেক সময় কিন্তু চুরি হয়ে যেতে পারে, চুরি হয়েও যায়, অনেক সময় ফাইল ডিসপ্লেস হয়ে যায়, তখন কিন্তু ফাইলটাকে নতুন করে তৈরি করার একটা ব্যাপার থাকে। আমি যে পদ্ধতিগুলো বললাম, সেই পদ্ধতিতে আমরা ফাইলটা নতুন করে তৈরি করি। মানে অনেক ওয়ে আছে এখানে। আপনি 10 দিন 15 দিনের মধ্যে আপনি আবার সব কিছু তৈরি করতে পারবেন। বাট এটা একটা আমাদের জন্য ভয়াবহ ঘটনা।
সচিবালয়ে এরকম আগুন তো অতীতে কখনো লাগেনি আগে এবং সচিবালয়ে এত বড় আগুন এবং আগুন নিভানোর জন্য যে এত সময় লাগলো, নানান প্রশ্ন নিয়ে অবশ্যই আলোচনা হচ্ছে। বাট এটা সরকারের যে আপনি যেটা প্রথমে বলছিলেন একেবারে নার্ভ সেন্টারে, সরকারি হৃৎপিণ্ডে এরকম একটা ঘটনা ঘটে যাওয়া, সেটার কারণ বের করতে হবে। সেটার কারণ বের করতে হবে যে আমরা ফায়ার হ্যাজার্ড নিয়ে আমরা কোনো ব্যবস্থা নিয়েছিলাম কিনা। আপনি দেখেন যে এই বিল্ডিংটা তো পুরাতন বিল্ডিং, 7 নম্বর বিল্ডিং, তো এই বিল্ডিংয়ে তো কোনো স্প্রিংকলার ছিল না, এই বিল্ডিংয়ে ফায়ার অ্যালার্ম ছিল না। তো আপনি এত উন্নতি করছেন, আপনি এত টাকা গুরুত্বপূর্ণ নথিপত্র এগুলো কেন করেন নাই, এটা প্রশ্ন আসতে পারে। বা আগে করা হয়নি, এখন কেন করা হলো না, এখন হয়তো করা হবে। কেন আমরা তো সব যখন ঘটনা ঘটে, যখন অনেক ক্ষতি হয়, যখন অনেক মানুষ মারা যায়, তখন আমরা একটু মাথায় একটু আলোড়ন হয়। অবশ্য আমরা আবার কয়েক মাসের মধ্যে ভুলেও যাই, নতুন ইস্যু চলে আসে, ভুলে যাই। ধন্যবাদ। শুধু আরেকটা বিষয়, আপনার ট্যাগ লাগানোর বিষয়, এটা নিয়ে আমার একটা প্রশ্ন। সেটা হচ্ছে যে আপনি 16 বছরের কথা যেটা নিয়ে আসছেন, তখন ট্যাগ লাগানোর একটা রকম উদ্দেশ্য ছিল। এখন যে ট্যাগ লাগানোর বিষয় আসতেছে, আসলে উদ্দেশ্যগুলো কি সব কিছু সিমিলার? ট্যাগিং করা বা কাউকে মানে রাঙিয়ে দেওয়া বা কাউকে ধরেন ভিকটিম করা, এটার উদ্দেশ্য তো একই। উদ্দেশ্যটা হচ্ছে যে আপনি তাকে বিব্রত করতে চান অথবা তাকে একটা কালারে রঙিন করতে চান। আপনি যখন আরেক দল লোক তারা এটা করে, ভিকটিম বানানো হয়তো, আপনি যখন নিজেই কোনো সমস্যার সমাধান করতে পারছেন না, হ্যাঁ, আপনি একটা ঘটনা ঘটলো, এই ঘটনার যে নিরপেক্ষ তদন্ত, স্বচ্ছ তদন্ত, এর মধ্যে দিয়ে আপনি যখন জিনিসটাকে যেতে দিচ্ছেন না, যেতে দিতে চান না, দুটোই হতে পারে। একটা হচ্ছে আমি তদন্ত ভালো মতো করতে পারছি না, যারা তদন্তকারী বা যারা আমি আমার কাজটা ভালো মতো করতে পারছি না, তখন তো আমাকে একটা ভিকটিম খুঁজতে হবে। ওই যে একটা কথা আছে না, যা কিছু হারায় কেষ্ট পেটাই চোর, তো তখন আপনি একটা ভিকটিম খুঁজেন। তো ভিকটিম খোঁজার জন্যই কিন্তু ট্যাগটা লাগানো হয়, যে ওরা এটা কাজ করছে, আমি এটা এই জন্য নিয়ন্ত্রণ করতে পারি নাই। এটা হলো এক ধরনের দুর্বলতা। মানে আপনি যখন কাজ করতে যে দুর্বলতা থাকে, আপনি যখন কাজটা ঠিকমতো করতে পারেন না, তখনই এটা বেশি করে করা হয়। সুদ ভাই, এই সাম্প্রতিক সময় বিশেষ করে আগুন, সচিবালয়, এর পিছন দিকে যদি আমরা যাই, তাহলে আন্তঃক্যাডারদের যে দ্বন্দ্ব, সেই বিষয়টা একদম সামনে চলে আসে। এবং এটা তো অস্বীকার্য যে এই ধরনের দ্বন্দ্ব সরকারকে অবশ্যই বেকায়দায় ফেলেছে। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এটা আসলে কেন হলো? এটা তো খুব সাম্প্রতিক। এটা ধরেন যে আপনি এখন চিন্তা করেন, এবারে জার্নালিস্ট, আমাদের যে সংস্কার কমিশনগুলো আছে, আমরা কেন সংস্কার চাই কেন আসলে? মানে সংস্কার চাচ্ছি যে আমাদের যে শেখ হাসিনার পদত্যাগ, এক দফায় আমরা কেন গিয়েছি? পরিষ্কার, উনি একটা ফ্যাসিবাদ কায়েম করেছিলেন, উনি একটা মাফিয়া তন্ত্র কায়েম করেছিলেন। ওনার সময় 14, 18, 24 নির্বাচন ঠিকমতো হয়নি। তাহলে জনগণের ম্যান্ডেট নিয়ে উনি সরকার পরিচালনা করছিলেন না। তার সাথে যুক্ত হয়েছিল গুম, খুন, অপহরণ, দুর্নীতি, আরও অনেক কিছু যুক্ত হয়েছিল, দ্রব্যমূল্য, মুদ্রাস্ফীতি। তো সব কিছু যুক্ত হয়ে তখন আমরা এই সরকারটাকে সরাতে চাইলাম এবং জনগণ রাস্তায় নেমে এসেছিল, সরকার সরে গেছে, মানে সরকার প্রধান পালিয়ে গেছেন এবং সরকারের পতন হয়েছে। তা এখন আপনি এই সময়ে আপনার মূল এজেন্ডাটা কি হবে? হ্যাঁ, মূল এজেন্ডাটা হবে যে আপনাকে কিছু সংস্কার করতে হবে। সংস্কার একটা এজেন্ডা, বিকজ 54 বছর ধরে সংস্কার হয়নি। এবং আমরা যেটা চাচ্ছি, সকলে যেটা চান, সেটা হলো যে যাতে এটা রিপিট না করে। রাজনৈতিক দলগুলো 2/3 মেজরিটি পেয়ে যখন ক্ষমতায় আসে, একবার যখন ভোট করে আসে, তখন তারা জোর করে ভোট করে থাকতে চায়, যাতে ওটা রিপিট না হয়। সেটাই তো আমরা চাচ্ছি, আমাদের আকাঙ্ক্ষা সেটা। তাহলে কিভাবে রিপিট হবে না? তাহলে আপনি নির্বাচনে একটা সংস্কার করতে হবে। বাংলাদেশের যত নির্বাচনী আইন আছে, বিধিবিধান আছে, পৃথিবীর কোথাও এত বিধিবিধান নেই, ইভেন ইন্ডিয়াতেও নাই। তারপরে ইন্ডিয়ার নির্বাচন কিন্তু আমরা প্রশংসা করি এবং তারা, জনগণ এটা প্রশংসা করে, রাজনৈতিক দলগুলো এটা মেনে নেয়। আমরাও তাদেরকে খুবই সক্ষম করেছি, তাদেরকে অনেক ক্ষমতা দিয়েছি। 2006 থেকে 2008 মধ্যে এগুলো ঘটেছে, এই নির্বাচনী বিধিবিধান। তারপরে নির্বাচন কমিশন ঠিকমতো নির্বাচন করতে পারে না। কেন পারে না? এই জন্য যে 12 লক্ষ বা 10 লক্ষ থেকে 12 লক্ষ 14 লক্ষ যারা কাজ করবে সদস্য, মানে গণ কর্মচারী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই কাজটা করে। প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার হয় না, তারপরে অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার আর রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট নির্বাচন সংশ্লিষ্ট যারা একদম তারা কাজ করে। তারা কারা? তারা প্রশাসন, পুলিশ, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জুডিশিয়ারি, নির্বাচন মনিটরিংয়ের দায়িত্ব, তারা কাজটা করে। তো এখন এই নির্বাচন ব্যবস্থা শেখ হাসিনা যেভাবে ধ্বংস করেছিলেন, সেটার দায়িত্ব তো তাদেরকেও নিতে হবে। তারা তো ছিলেন, তারা তো তখন তাদের উপর যে অর্পিত সাংবিধানিক দায়িত্ব পালন করতে পারেননি, বাধ্য হয়েছেন কিছু করতে, অথবা তারা পালন করতে চান নাই নিজের সুবিধার জন্য।
সেই কারণে ওই সব জায়গায় প্রশাসন, পুলিশ, জুডিশিয়ারি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে কিছু সংস্কার করা দরকার, যাতে ভবিষ্যতে যে নির্বাচনটা হবে, একটা নির্বাচিত সরকারের কাছে তো ক্ষমতা হস্তান্তর করতে হবেই, এটার ব্যাপারে তো কোনো বিতর্ক আপাতত নাই। কারণ অন্তর্বর্তীকালীন সরকার তো দীর্ঘমেয়াদী সরকার না। হ্যাঁ, আবার কতটুকু মেয়াদ হবে এটা নিয়ে এখনো অস্পষ্ট। বাট আমাদের উদাহরণ আছে যে অন্তর্বর্তীকালীন সরকার একটা ছিল আগে, 2 বছরের কাছাকাছি মেয়াদ ছিল, আর তার আগে তত্ত্বাবধায়ক সরকার ছিল যেগুলো 90 থেকে 120 দিন ছিল। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে যদি আপনি 2 বছরও সময় দিতে চান, তাহলে 2 বছরের মধ্যে তাকে একটা নির্বাচন করতে হবে। তাহলে আপনার যে সংস্কারগুলো হবে, সেই সংস্কারগুলো হতে হবে নির্বাচনকে মাথায় রেখে। এখন আপনি জনপ্রশাসন সংস্কার কমিটি যে একটা প্রেস বৈঠক ডেকেছিল, সেই বৈঠকে কি হয়েছে আমরা সবাই জানি, জাতি দেখেছে। সেখানে একজন সমন্বয়ক কিভাবে সাংবাদিকদের মানে অপমান করেছে, বিব্রত করেছে। তো তখন ওই মিটিংয়ে যিনি চেয়ারম্যান ছিলেন তিনি তো ওই ভদ্রলোককে ইন্টারভেন করেননি। একটা চেয়ারম্যান দায়িত্ব তো এটা, যে একটা মিটিংয়ে যদি কেউ আপনার লাইন ক্রস করে, লক্ষণ রেখা ক্রস করে, তাকে তো থামাতে হবে। তো তারপর যা হওয়ার হয়েছে, তখন উনি 50-50 এবং এই যে পরীক্ষার মধ্য দিয়ে উপসচিব হতে হবে এটা ডিক্লেয়ার করে দিলেন। এইটা আমার কাছে মনে হয় না এটা নির্বাচনের কোনো ইস্যু। এটা এরকম অনেক সংস্কারের প্রস্তাব ওনারা দিতে পারেন, সেই সংস্কারের প্রস্তাব নিয়ে আলোচনা হবে, ভবিষ্যতে রাজনৈতিক দল আসবে এবং অংশীজনদের সাথে আলোচনা করে আপনি দেবেন। তো আপনি 70-25 যেটা ছিল সেটা নিয়ে কেউ কি কথা বলেছে? 5ই আগস্টের পরে কেউ দাবি করছে কোনো ক্যাডার যে এটাকে কমাতে হবে, বাড়াতে হবে? কেউ করে নাই। কেউ দাবি করছে যে উপসচিব পদে সবার পরীক্ষা নিতে হবে? কেউ দাবি করেনি। আপনি অযথা একটা নন ইস্যুকে ইস্যু বানিয়ে দিলেন, যে কারণে এটা সাম্প্রদায়িক ক্যাডার সার্ভিসের যারা এখন কথাবার্তা বলছে, যারা মিছিল মিটিং করছে, সাংবাদিকদের মানববন্ধন করছে, সবকিছু ওইখান থেকে উদ্গত। তাহলে ওই সংস্কার কমিটি যে জিনিসটা প্রকাশ করেছে এটার কোনো প্রয়োজন ছিল না। অপ্রয়োজনীয় একটা জিনিস প্রকাশ করার মধ্য দিয়ে তারা এই জিনিসটা, এই আলোড়নটা সৃষ্টি করেছে এবং সরকারকে বিব্রত করছে। হ্যাঁ, আমি মনে করি যে এই যে ক্যাডার সার্ভিসের অ্যাডমিন বা অন্যান্য ক্যাডার সার্ভিস যেভাবে আন্দোলন করছে বা যেভাবে বক্তব্য বিবৃতি রাখছে, সেটা সরকারের জন্য বিব্রতকর। আমাদের তো যারা গণকর্মচারী তাদের পদ্ধতিগতভাবে এগোতে হবে। আপনি কোনো বিষয়ে অসন্তুষ্ট হতে পারেন, আপনার ক্ষোভ থাকতে পারে, আপনার বেদনা থাকতে পারে, আপনার ব্যক্তিগত অবিচার, ন্যায্যতা, বঞ্চনা থাকতে পারে, কিন্তু আপনি তো এটা একটা সিস্টেম আছে। আপনি স্মারকলিপি দিবেন, আপনি দেখা করবেন, আপনি ধর্ণা দিবেন, আপনি প্রধান উপদেষ্টার কাছে যাবেন, হ্যাঁ, আপনি ইচ্ছা করলে কোর্টেও যেতে পারেন এবং এরপরেও আপনি সমাবেশও করতে পারেন। কিন্তু এটাকে আরও বেশি দূর এগিয়ে নিয়ে বিব্রত করা সরকারকে ঠিক হবে না। এবং ওই সংস্কার কমিশনের উচিত হবে যে তারা ওই যে দুটা প্রস্তাব করেছেন সেখান থেকে তাদের সরে আসা, যে তারা এখন তাদের কাজটা, যেটা আমি মনে করি সব সংস্কার কমিশনের কাজ, নির্বাচনকে মাথায় রেখে আপনি সংস্কারগুলোর প্রপোজাল তৈরি করেন আর একটা লং টার্ম প্রপোজাল করেন। আমাদের তো চিফ উপদেষ্টা বলছেন না, কিছু সংস্কার করে নির্বাচন, হ্যাঁ, প্রধান সংস্কার করে নির্বাচন, অনেক কিছু সংস্কার করে নির্বাচন, তো তিনটা তো আছেই। তো আমাদের সংস্কারের প্রপোজালটা এটা হবে একটা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী। এইসব প্রস্তাব, এই যে 50-50 হবে না, 70-30 হবে নাকি 80-20 হবে। এখন কি সংস্কার কমিশন যেটা যে প্রপোজাল, এটা ইচ্ছা করলে তারা সরে আসতে পারে? কারণ জিনিসটা তো একদম না, এটা এখন মানে এই প্রপোজালের ব্যাপারে তো সরকারের কাছে প্রপোজালটা তো প্লেসই করা হয়নি। সুতরাং এই প্রপোজাল নিয়ে অবশ্যই এটাতে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে এবং সৃষ্টি হওয়ার কারণও আছে। এখানে তো আমি কোনো ষড়যন্ত্র দেখি না, কেন অনেকেই আবার এটার মধ্যে ষড়যন্ত্র খুঁজতে পারেন। আমি যারা এইসব মিটিং মিছিল করছে বা যারা সমাবেশ করছে, আমি অধিকাংশ মানুষকে চিনি, আপনারাও চিনেন। আমি ওখানে কিন্তু পুরানা ফেসিবাদের কোনো দোষর চেহারা দেখি নাই। পুরানা ফেসিবাদের সময় সুবিধাভোগী কোনো সচিবকে দেখি নেই বা অবসরপ্রাপ্ত সচিবকে ওইসব মিটিংয়ে দেখি নেই। সুতরাং কারা করছে এটা আমরা সবাই জানি। তো তারা সরকারকে বিব্রত করার জন্য এটা করছে এমন না, নিশ্চয়ই তাদের মধ্যে একটা আন্দোলিত হয়েছেন। তারা মনে করছেন যে এটা হলে তাদের ক্ষতিগ্রস্ত হবেন, সেই জন্য তারা এগুলো বলছেন। এখানে সরকারকে তাদের সাথে আলোচনা করে ঠিক করতে হবে। কিন্তু আরেকটা প্রশ্ন এটা সামনে চলে আসছে, সেটা হচ্ছে তাদের এই যে এই আন্দোলন, এই কর্মসূচি, সেটা তাদের চাকরিবিধিতে পারমিট করে কিনা? আন্দোলন অ্যাজ সাচ চাকরিবিধিতে পারমিট করে না। আন্দোলন আপনি কলম বিরতি বা সরকারের কাজকর্ম থেকে সরে যাবেন, তারা কলম বিরতিতে পারমিট করে না। কিন্তু দেখেন আমাদের দেশে অনেক বড় বড় ঘটনা ঘটেছে। আমাদের দেশে ৭১-এ একটা মুক্তিযুদ্ধ হয়েছিল, তখন আমাদের মানে গণকর্মচারীরা
আমাদের পুলিশ বাহিনী, আমাদের বর্ডার বিডিআর, তখন পাকিস্তান ইপিআর ছিল, এবং আমাদের সেনাবাহিনী। তো তারা তো প্লেস বাউন্ড ছিল পাকিস্তানকে রক্ষা করার জন্য। তো তাদেরকে ওই পরিস্থিতিতে তো যেতে হয়েছে মুক্তিযুদ্ধে, এবং তারা তখন মুক্তিযুদ্ধটাকে বেছে নিয়েছেন। এবং আরও অন্যান্য আন্দোলনে আমরা দেখেছি গণকর্মচারীদের বেশ কিছু অংশগ্রহণ আছে। গণকর্মচারীদের যে 20 গ্রেডের থেকে 10 গ্রেড পর্যন্ত তাদের ক্ষেত্রে তারা কিন্তু ইউনিয়ন করতে পারে, কিন্তু 1 থেকে 10 গ্রেডের তাদের এরকম ইউনিয়ন করতে পারে না, কিন্তু তারা কল্যাণ সমিতি করতে পারে। তারা তো কল্যাণ সমিতির ব্যানারে এই কাজগুলো করছে। সুতরাং কল্যাণ সমিতির ব্যানারে যতক্ষণ পর্যন্ত তারা তাদের দাবি দেওয়া পেশ করছে শৃঙ্খলার মধ্যে দিয়ে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে বাড়িত করা যাবে না। কিন্তু তারা যখন যদি কোনো শৃঙ্খলা ভঙ্গ করে, যেমন তারা যদি অফিস বর্জন করতে শুরু করে এবং অফিস বর্জন করতে কাউকে বাধ্য করে, তারা কলম বিরতি যদি শুরু করে, তারা যদি করে, তখন আপনি বলতে পারেন যে এই চাকরি বিধিতে এটা করা যায় কিনা, এবং তার আগে এটা আলাপ আলোচনা করে নিষ্পত্তি করতে হবে। 4 তারিখে তাদের একটি বড় সমাবেশেরও, হ্যাঁ, এটা তো সমাবেশ পর্যন্ত আছে। আমার মনে হয় যে বিএমএ সমাবেশটা অফিস আওয়ারের পরে হয়েছিল। কিন্তু এখন যে পরিস্থিতি যেভাবে চলছে আর কি, এই যে আন্তঃক্যাডার যে দ্বন্দ্ব যেভাবে স্প্রেড করছে, কারণ একে অপর পাল্টাপাল্টি কর্মসূচি বলা যায় আর কি, যেগুলো বাড়ছে, সাধারণ মানুষ তো সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এবং প্রশাসনের যে অবস্থা, আপনি যদি কলম বিরতি করেন, আপনি যদি অফিস বর্জন করেন, তাহলে তো সেবা থেকে বঞ্চিত হবে। এখানে তো দুইটা বিষয় ইস্যু সামনে। একটা মেইন ইস্যু ওই যে 50-50 থাকবে কিনা, তো সেটা এখন আপনি স্টপ রাখেন। এই মুহূর্তে এটা করতেই হবে নাকি? এটা বাংলাদেশের জন্য, বাংলাদেশ রাষ্ট্রের টিকে থাকার জন্য খুব জরুরি। বাংলাদেশের আগামী নির্বাচন পরিচালনা করার জন্য এটা জরুরি কিনা? যদি এটা জরুরি না হয়, মানে আমি তো মনে করি জরুরি না, আপনি অন্য ভিন্ন মত থাকতে পারে, নাগরিকরা কি মনে করে আমি জানি না, বাট একজন নাগরিক হিসেবে আমি মনে করি এটা এখন কোনো জরুরি বিষয়ই না। সুতরাং এটা নিয়ে আলোচনা থাকবে না। নির্বাচন প্রধান আমগো যে টার্গেট, হ্যাঁ, সুতরাং নির্বাচনের সাথে সংশ্লিষ্ট অন্যান্য সংস্কার নিয়ে আমরা আলোচনা করি। আপনার ডিসি সাহেব রিটার্নিং অফিসার হিসেবে তার দায়িত্ব সংবিধান, বিধিবিধান এবং নির্বাচনী বিধি অনুযায়ী করবেন কিনা, এসপি সাহেব এটা করবেন কিনা, যারা গণকর্মচারীরা নির্বাচনের দায়িত্ব পাবেন তারা এইভাবে দায়িত্ব পালন করবেন কিনা, ওসি সাহেবরা করবেন কিনা, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা করবেন কিনা, জুডিশিয়ারি করবে কিনা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা লিড করবেন তারা করবেন কিনা। আসলে লিডাররাই তো সব কিছু করে। আমি কিন্তু গণকর্মচারীদের ওই অংশকে কোনো সময় দায়ী করি না। একজন কনস্টেবল, একজন এসআই কিন্তু সিদ্ধান্ত নেয় না। একজন যে শিক্ষক যিনি নির্বাচনের দায়িত্বে গেছেন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রিজাইডিং অফিসার মনে করেন, বা পোলিং অফিসার, উনি কি কোনো দায়িত্ব নিয়ে কোনো কাজ করে? উনি কি খারাপ নির্বাচন করতে চায়? নিশ্চয়ই তার উপরে কোনো চাপ দেওয়া হয়। এই চাপটা হয় প্রশাসনিক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। মূলত চাপটা হলো রাজনৈতিক দলের চাপ, শাসক দলের চাপ। এবং শাসক দলের কর্মীরা, শাসক দলের মাস্তানরা, তারা এই নির্বাচনগুলোকে নষ্ট করে। সেখানে ওনারা অসহায়, তাদেরকে সুরক্ষা দেওয়া যায় না। তো এই বিষয়গুলো কিভাবে আমরা সমাধান করব, সেইটা নিয়ে আমার মনে হয় কমিশনগুলোর বেশি আলোচনা করা উচিত, এবং আমাদেরকে পথ বের করতে হবে, আমাদেরকে সুরক্ষা দিতে হবে যে ওই সময়টাতে, নির্বাচনকালীন সময়ে তিনি যা করবেন সেটার জন্য তাকে সুরক্ষা দিতে হবে। ইভেন তাকে যদি পাহারা দিতে হয়, পাহারা দিতে হবে, কারণ তাদের উপর হুমকি দেওয়া হয়। ওই যে নির্বাচনের কাগজপত্র নিয়ে যখন রাত্রে, অনেক নির্বাচন কেন্দ্র তো বহু দূরে সেন্টার থেকে, তখন রাত্রেবেলা যায় ওখানে থাকতে হয় না, তখনই তো ক্যাপচার করে ফেলে। তা আপনি তখন তাকে সুরক্ষা দিলে ক্যাপচার তো করতে পারবে না। সো দেয়ার আর মেনি থিংস যেটা নিয়ে আমাদের এই প্রশাসনিক, পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জুডিশিয়ারি, তাদের সাথে অনেক জিনিস নিয়ে আলোচনা করতে হতে পারে, এবং তাদেরকে মোটিভেট করতে হবে, তাদের নেতৃত্ব পর্যায়কে ভালোভাবে মোটিভেট করতে হবে, এবং রাজনৈতিক দলকে মোটিভেট করতে হবে। এখনকার সুবিধা হলো বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু রাজনৈতিক সরকার নয়, সুতরাং তাদের কোনো রাজনৈতিক এজেন্ডা নাই। যদিও কেউ কেউ আবার এটার সাথে দ্বিমত পোষণ করছেন, কেউ কেউ মনে করেন যে সরকারের ছাতার নিচে রাজনৈতিক দল গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে, এরকম অভিযোগ আসছে, একদম সরাসরি এরকম অভিযোগ করছেন কেউ কেউ। বিএনপি থেকে সরাসরি এটা বলা হয়েছে। কেউ কেউ বলছেন ছাত্র সমন্বয়কদের আপনি প্রোটোকল দেওয়া হচ্ছে, সিকিউরিটি দেওয়া হচ্ছে। হ্যাঁ, তাদের কাজ, যে কোনো নাগরিকের সিকিউরিটি প্রয়োজন হলে রাষ্ট্র তাকে সিকিউরিটি দিবে। বাট আপনি যখন রাজনৈতিক কোনো কাজের জন্য যাবেন, যেটা আমরা আগেও আলোচনা করছি, যে এমপি সাহেবরা, এমপি থাকলে তো ওটা সবার জন্য সমান ক্ষেত্র হলো না। তিনি তখন সার্কিট হাউসের 1 নম্বর রুমে থাকবেন, তিনি সরকারি গাড়ি ব্যবহার করবেন, তিনি ডিসি সাহেবকে ডাকতে পারবেন। সেই জন্য আপনার এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট। এই বিষয়গুলো দিয়ে আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে, সবার জন্য যাতে লেভেল প্লেইং ফিল্ড করা যায়। ধন্যবাদ। সুধীর ভাই, আজকে কৃষিবিদ ইনস্টিটিউটে এক ঐক্য সংস্কার এবং নির্বাচনী এক অনুষ্ঠানে, সেখানে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্বজন ও আহতরা বলেছেন
সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি ধার করানো হয়েছে, এই জন্য রাজনৈতিক দলগুলোকে দায়ী করেছেন তারা। এই বিষয়টা আপনার আমার মনে হয় এটা একটু বেশি ইমোশনাল বক্তব্য, এবং যারা আন্দোলনে শহীদ হয়েছেন বা আহত আছেন তারা তো আসলেই খুব কষ্টে আছেন। এবং আমি উল্লেখই করতে চাই যে আহতদের চিকিৎসার ব্যাপারে বর্তমান এটা তো আর স্বৈরাচারী সরকার নাই, তখন তাদেরকে দোষ দিতে পারতাম। আহতদের সুচিকিৎসা এবং তাদের প্রতি যে মনোযোগটা দেওয়া উচিত ছিল সেটা মনে হয় এই সরকার দিতে পারেনি। এখন এখানে তাদের কোথায় সীমাবদ্ধতা আমি জানি না, সেটা স্বাস্থ্য উপদেষ্টা বলতে পারেন বা অন্যান্য উপদেষ্টারা বলতে পারেন। বাট তাদের কথাবার্তা, তারা যে রাস্তায় নেমে আসছিলেন, এবং আপনাদের রিপোর্টের ভিত্তিতে আমি মোটামুটি কনভিন্স যে তাদেরকে যে পরিমাণ সুচিকিৎসা দেওয়া দরকার ছিল, তাদেরকে যে সেবা দেওয়া দরকার ছিল, যে সহযোগিতা দেওয়া দরকার ছিল, আমরা রাষ্ট্র এটা দিতে পারিনি। সুতরাং তারা কিন্তু অনেক ইমোশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, সুতরাং তারা এটা বলতেই পারেন। কিন্তু সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি করিয়ে দেওয়ার আমি তো কোনো স্কোপ দেখি না। আমরা একটা নির্বাচনের কথা বলি, যে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে যারা জনগণ যাদেরকে পছন্দ করবেন তারা একটা সরকার গঠন করবেন, এবং সংস্কারগুলো তারাও এগিয়ে নিয়ে যাবেন। সংস্কার হচ্ছে চলমান প্রক্রিয়া। সংস্কার 100 বছর, 200 বছর, 500 বছর ধরে চলবে। মানব সভ্যতা তো সংস্কারের উপরে চলতেছে। আপনি 1000 বছর আগে কি ব্যবস্থা ছিল, 500 বছর আগে কি ব্যবস্থা ছিল? সার্ভডম ছিল, তারপরে দাস প্রথা ছিল, দাস শাসন ছিল, তারপরে মোগল শাসন ছিল, আমাদের দেশের কথাই যদি বলি ইংরেজ শাসন ছিল। এরপরে আমরা গণতন্ত্রের দিকে আসছি না? তো পৃথিবীর দেশে দেশে গণতন্ত্র হচ্ছে একটা চূড়ান্ত সংস্কার, যে গণতন্ত্রের মধ্য দিয়ে মানুষ মানুষের পছন্দটা প্রকাশ করতে পারবে, এবং সেই প্রকাশের মধ্যে দিয়ে সরকার গঠিত হবে এবং রাষ্ট্র পরিচালনা করবে। সেই কারণে আমাদের যে সমস্ত সংস্কার দরকার, সেই সংস্কারগুলোকে আমি চিফ উপদেষ্টার সাথে, প্রধান উপদেষ্টা নোবেল লরেট ডক্টর ইউনূসের সাথে পুরোপুরি একমত যে আমাদেরকে আলোচনা করে ঠিক করতে হবে যে আমরা কিছু কিছু সংস্কার করে নির্বাচন করব, নাকি আমরা প্রধান প্রধান সংস্কার করে নির্বাচিত করব, নাকি আমরা সব সংস্কার করে করব। তো সেটা আলোচনা উনি বলেছেন, এবং একটা ডেডলাইনও তো ঠিক করা হয়েছে 25শে ডিসেম্বর থেকে 26শে জুন। যদিও অনেকে মনে করে এটা অস্পষ্ট, আমি কোনো অস্পষ্ট দেখি না। এখন আপনাকে যদি অস্পষ্ট এইটাই যে যদি উনি বলতেন 28শে ডিসেম্বর নির্বাচন হবে, তাহলে তো স্পষ্ট হয়ে যেত। যদি উনি বলতেন না 20শে জুন নির্বাচন হবে, তাহলে স্পষ্ট হয়ে যেত। আমার কাছে বিষয়টা এরকম মনে হয়। বাট তিনি একটা টাইমলাইন দিয়েছেন, এবং ওই সময়ের মধ্যে আমাদেরকে ঐক্যমতে পৌঁছে একটা সংস্কার জিনিসগুলো এগিয়ে নিতে হবে। শুধু এটা তো আমাদের প্রধান উপদেষ্টা যে বিষয়টা বললেন, আমি যদি আপনার কাছে জানতে চাই, কিছুক্ষণ আগে আপনি যেই নির্বাচনী সময় সংস্কার নিয়ে আপনি বলে গেলেন যে আসলে, এবং আগের যে আমাদের যে ক্যাটেগরি গভর্নমেন্ট ওই সময়কার যে বিষয়গুলো সেগুলো নিয়ে আসছেন। এখন যে পরিস্থিতি, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এই সংস্কার নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, অনেক কথা, অনেক কিছুই আসছে। সরকারের পক্ষ থেকে এই নির্বাচন নিয়েও সময়সীমা যদিও একদম এক্সাক্ট টাইম বলে নেই, কিন্তু একটা ফ্রেমিং করে মোটামুটি দেওয়া হয়েছে। আপনার কি মনে হয় আসলে এখন যে পজিশন আছে, যে পর্যায়ে সংস্কার হচ্ছে, আমাদের কতদিন লাগতে পারে বা সর্বোচ্চ কতদিনের মধ্যে? না, এটা সম্পর্কে মানে মন্তব্য করা খুব মুশকিল, কারণ সংস্কার কমিশনগুলোর মধ্যে কেউই তো এখনো রিপোর্ট সাবমিট করে নেই। তো তারা এই ডিসেম্বর মাসের মধ্যে করার কথা। আমি একটা সংস্কার কমিশনের কথা জানি, যাদের একজনের সাথে আমার দেখা হয়েছিল, কথা হয়েছিল, উনি বলেছিলেন যে 5 তারিখে যেহেতু গেজেট হয়েছিল, মানে নির্বাচন সংস্কার যারা করছেন, বদিউল আলম মজুমদার সাহেবের যে টিমটা আছে, তারা অনেক কাজ এগিয়ে নিয়েছেন, তারা 5 তারিখের মধ্যে একটা রিপোর্ট পেশ করবেন। এরপর তো এইসব নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্যে পৌঁছতে হবে, আলাপ আলোচনা করতে হবে। সেটার জন্য একটা 3 মাস সময় নির্ধারণ করা আছে। কম সময় এটা হয়ে যেতে পারে, এটা খুব দীর্ঘস্থায়ী হওয়ার সুযোগ আছে বলে আমি মনে করি না। সো এগুলো যদি হয়ে যায়, তখন আপনি ডিসেম্বর 25 অথবা জুন মার্চ 2026-এর মধ্যে নির্বাচন করা সম্ভব। আমার মনে হয় না যে এটাতে খুব বেশি বাধা সৃষ্টি হবে। এখন আপনি যে অস্পষ্টতা দেখেন, আপনার যেটা বললেন যে রাজনৈতিক দলগুলো, বিভিন্ন দল একরকম বলে, জামাত ইসলাম একরকম বলে, বিএনপি একরকম, বাম দলগুলো একরকম বলে, আবার ছাত্রদের পক্ষ থেকে একরকম বলা হয়। এটা তো হলে বিভিন্ন ইস্যুতে, রাষ্ট্র পরিচালনার বিভিন্ন ইস্যুতে প্রত্যেকের আলাদা দৃষ্টিভঙ্গি থাকবে। এটাই তো গণতন্ত্র। সুতরাং প্রত্যেকে প্রত্যেকের মতো চিন্তা করবে। যদি এটাকে আপনি খোলামেলা দেখেন, তাহলে দেখবেন যে বিএনপি এবং তার সাথে যারা আছেন তারা এটা ভাবতেই পারেন, এবং তাদের ভাবাটা কোনো অমূলক নয়, যে এখন যদি হঠাৎ এই তাড়াতাড়ি কোনো নির্বাচন হয়, সেই নির্বাচনে তারা সংখ্যাগরিষ্ঠ আসনে জিততে পারবেন, এরকম তারা ভাবতে পারেন। তারা তাদের যে অ্যানালাইসিসে তারা সেখানে পৌঁছতে পারেন, এবং অনেকেই এটা মনে করে। সো তারা খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত তাড়াতাড়ি তো নির্বাচন চাইবেন। জামাত একটু
অস্পষ্ট থাকে। কখনো বলে আমরা তাড়াতাড়ি নির্বাচন চাই, কখনো বলে সংস্কার করে নির্বাচন। কারণ জামাতের পজিশনটা হচ্ছে তারা তো সরকার গঠন করবে না, এটা তো জামাতের আমির নিজেই বলেছেন। মানে আর আমরা নাগরিকরা তো জানি যে আমাদের সরকার গঠন করার জন্য যে পরিমাণ ভোটার সমর্থন দরকার সেটা তাদের নাই। ছাত্রদের মধ্য থেকে সমন্বয়ক এবং ছাত্র আন্দোলনে যারা ছিলেন তারা একটা নাগরিক কমিটি করেছেন এবং তারা একটা নতুন দল করতে চান এবং নতুন দলের ঘোষণা দেখতে পারবো। এখন তারা তো পুরানা দল নয়, তো নতুন দল করলে তো আপনার সময় লাগবে। সুতরাং তারা চাইবেন যে একটু সময় পাই আমরা দল গুছানোর জন্য, তো তারা সেই সময়টা চান। সেই কারণে অন্তর্বর্তীকালীন সরকার তো বিভিন্ন গ্রুপের কাছ থেকে বিভিন্ন ধরনের টাইমলাইনের ব্যাপারে আভাস পাচ্ছে বা বিভিন্ন ধরনের চাপ অনুভব, এবং সব রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান এবং সুবিধা বিবেচনা করে সেই এটাই করার তো কথা। এটাই তো করবেন, যে কোনো মানুষ তাই করে। মানে আপনি মানুষ হিসেবে একজন নাগরিক হিসেবে আপনিও কিন্তু তাই করবেন। আপনি এখন এই নিচে যাবেন, তখন কি আপনার যদি অফিসের গাড়ি থাকে আপনি অফিসের গাড়িটা ধরবেন, ওটা যদি না থাকে আপনি অন্য একটা গাড়ি ধরবেন অথবা রিক্সা ধরবেন, তাই না? আপনি তো আপনার পছন্দ মতো জিনিস। ধন্যবাদ জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান। দর্শক, যে কথা বলতে চাই আজ এ পর্যন্ত, আবার দেখা হবে আগামীকাল একই সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।